আমি আর কোন আনাজের জন্ম দিব না যে দেশে আনাজের মূল্যায়ন হবে না, যে দেশে আনাজরা শহীদ হবার পরেও আনাজের বাবা মারা ভিখারির মতো রাস্তায় পড়ে থাকবে ব্যানার হাতে নিয়ে। স্যার, যে ভাইদেরকে এত ভালোবেসে আমার সন্তান, আমার ঘরে যে আরো 2টা ভাই আছে তাদের কথা চিন্তা না করে বের হয়ে গেল, সেই কোনো ভাইদের আমরা পাশে পাই নাই স্যার। যে কবরে ওর দাদি ছিল, যেখানে দাঁড়িয়ে ও সবসময় আমার সাথে কবর জিয়ারত করতো প্রতিদিন, ওর দাদির কবরে ওকে আমি সাহিত্য করি, সেখানে ওকে দাফন করা হয়। প্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। আজকে আমরা এমন একটা এপিসোড করব যে এপিসোডে আমরা এমন দুজন অতিথিকে এনেছি যাদেরকে হয়তো কখনোই আপনাদের দেখার কথা না, যাদের কথা ইতিহাসেও কেউ বলবে না, দেশের মানুষেরাও স্মরণ করবে না। আমি তাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার আগে আমি তাদের সন্তানের একটা চিঠি পড়ে শোনাবো, তারপরে আমি তাদেরকে পরিচয় করিয়ে দেব আপনাদের সাথে। তাদের সন্তানের নাম আনাস, শাহরিয়ার খান আনাস। গত 5ই আগস্ট চাংখারপুলে পুলিশের গুলিতে আনাস শহীদ হয়। এই ফুটফুটে ছেলেটি যাত্রাবাড়িতে আদর্শ একাডেমি গ্যান্ডারিয়ার 10ম শ্রেণীর ছাত্র ছিল। ওই দিন সকালেই সে একটা চিঠি লিখে বাসা থেকে চলে যায়। আমি সেই চিঠিটা পড়ে আজকের এপিসোডটা শুরু করতে চাই। আনাস শুধু এই চিঠিটাই লেখেনি, আন্দোলনের সময়ে সে আরো 7 পৃষ্ঠার চিঠি লেখে। এই 7টা পৃষ্ঠার চিঠি আমাদের এই বিপ্লবের ইতিহাস। একটা 10 বছরের বাচ্চা ছেলে কত চমৎকার করে এই বিপ্লবের ইতিহাস লিপিবদ্ধ করে যেতে পারে, সেটা বিস্ময়কর। আমি চিঠিটা পড়ি। আমি ঠিক নিশ্চিত না যে চিঠিটা আমি আবেগ তাড়িত না হয়ে শেষ করতে পারবো, তারপরও চেষ্টা করি। আমি চিঠিটা পড়ি। মা, আমি মিছিলে যাচ্ছি। আমি নিজেকে আর আটকিয়ে রাখতে পারলাম না। সরি আব্বুজান, তোমার কথা অমান্য করে বের হলাম। স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না। আমাদের ভাইরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে, অকাতরে নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে। একটি প্রতিবন্ধী কিশোর, 7 বছরের বাচ্চা, ল্যাংড়া মানুষ যদি সংগ্রামে নামতে পারে, তাহলে আমি কেন বসে থাকবো ঘরে? একদিন তো মরতে হবেই। তাই মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যুও অধিক শ্রেষ্ঠ। যে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয়, সেই প্রকৃত মানুষ। আমি যদি বেঁচে না ফিরি, তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়েও জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই। আনাস, আমাকে ক্ষমা করবেন।
আমাদের এমন সন্তানেরা অকাতরে জীবন বিলিয়ে দিল। সবচেয়ে কষ্টের কথা কি জানেন? আমরা কয়জন আনাসের কথা জানি? কি সাহস, কি কমিটমেন্ট, কি বীরত্ব! যেন মনে হচ্ছিল যে সে জানে সে শহীদ হওয়ার জন্য তৈরি। আমি পরিচয় করিয়ে দিই আনাসের বাবা, গর্বিত বাবা এবং মাকে। আপনাদেরকে আমার শ্রদ্ধা। এমন একজন ছেলেকে আপনারা জন্ম দিয়েছেন, যার জন্য শুধু আপনারা না, সারা দেশবাসী একদিন গর্ব করবে। আনাসের বাবা পলাশ এবং আনাসের মা সানজিদা খান দীপ্তি, আপনাদের স্বাগতম। আমি দুঃখিত, খুবই আবেগ তাড়িত হয়ে গেছিলাম চিঠিটা পড়তে। যে কেউ হবে, শুধু আমি না। আমরা আজকে আনাস সম্পর্কে জানবো। আনাসের জন্ম কোথায়? ঢাকা জাহাঙ্গীরনগর হসপিটালে। তার শৈশবটা কেটেছে যাত্রাবাড়িতেই, তাহলে ক্যান্ডারিয়াতে। ক্যান্ডারিয়াতে। আনাস স্কুলে পড়াশোনা করতো। ওর আমরা খাতার মধ্যে দেখলাম ও কেমিস্ট্রির কিছু ইকুয়েশন লিখেছিল। লেখাপড়া কেমন ছিল আনাস? আলহামদুলিল্লাহ ভালো ছিল। পলাশ, আপনি কি করেন? স্যার আমি বিজনেস করি, তো বিজনেস একটু সমস্যা চলছে। আপনাদের দেশের বাড়ি কোথায়? আমাদের দেশের বাড়ি স্যার বিক্রমপুর। দীপ্তিরও দেশের বাড়ি বিক্রমপুরে। জি স্যার। আচ্ছা, আনাসের জীবনের এমন কোনো ঘটনা আছে যেটা আপনাদের মনে পড়ে এখন? আনাস এরকম করতো, কথা বলতো? নিশ্চয়ই পড়ে, অবশ্যই পড়ে, কিন্তু কখনো দেখে মনে হতো যে ওর ভেতরে এরকম একটা আগুন আছে? তার আমাদের জীবনের ওর নিয়ে একটা স্মরণীয় ঘটনা, সেটা হচ্ছে ওর পরীক্ষার সময় ছিল, ক্লাস 5-এ পড়ে তখন। তো পরীক্ষার সময় ছিল, ও অনেক রাত পর্যন্ত পড়ছে। তো পড়ার পর আমরা বলতেছি, আমরা বিরক্ত হয়ে যাচ্ছিলাম যে তুমি রেখে দাও, 3টা বাজে, কত রাত পর্যন্ত পড়বা, তো রেখে দাও, আর পড়ার দরকার নাই। পরে সে বলতেছে না মা আমি শেষ করি, তারপর ওর জন্য আমরাও ঘুমাইতে পারছিলাম না। পরে আমরা ওর পড়া শেষ হইলো, পরে আমরা ঘুমাইলাম। সে স্কুলে সকালে যথা টাইম স্কুলে গেল, পরীক্ষা দিল, পরীক্ষা দিয়ে আসলো। আসার পরে এসে সে ঘুমাইলো। ঘুমানোর পরে ওর বাবা, আমি বাসায় ছিলাম না, ওর বাবা বের হয়েছিল। তা আমাদের গেট লক সিস্টেম, লক করে ওর বাবা বেরিয়ে গেছে। তো এখন তারপর যখন ওর বাবা ঘরে ফিরছে, ওর বাবা ভাবছে যে নক করলে তো গেট খুলে দিবে, তো সে গেট খুলে না। অনেক নক করা হচ্ছে, অনেক নক করা হচ্ছে, সে গেট খুলে না। পরে ওর বাবা ওর নানাকে কল দিল, আমি বাইরে ছিলাম, আমাকে জানায় নাই। কল দিল যে আপু আপনি একটু আসেন, এরকম আনাস তো ভিতরে, ঘরের ভিতরে, আনাস তো গেট খুলছে না। পরে ওর নানা আসলো, এসে আমরা ভাড়া থাকি, আমাদের বাড়িওয়ালাকেও ডাকা হইলো, আসলো। আসার পরে তারা সবাই গেট পিটায় ভেঙে ফেললো, ভেঙে তারপর ঘরে ঢুকলো। ঢুকার পরে যে দেখি ছেলে আমার ঘুমাচ্ছে। আর আলহামদুলিল্লাহ। আর মানে সে তার পড়া শেষ করে তারপর পরীক্ষা দিল, তারপর সে এমন ভাবে ঘুমাইছে যে আমরা তো পুরা ভয় পেয়ে গেছি যে ছেলের আমার কি হয়েছে। এত মানে গেট পিটায় ভেঙে ঘরে ঢুকা হয়েছে, সে ঘরে ঢুকার পরে দেখা যাচ্ছে যে সে ঘুমাচ্ছে। সে কতটা ক্লান্ত, সে তার যে পড়ার, লেখাপড়া করতে 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 ক্লান্ত হয়ে গেছে। জি, তারপর আর একটু পরে তারপর পরীক্ষা দেওয়ার পরে সে ঘুমাইতে যে গেট ভেঙে ফেলা হয়েছে, কিন্তু আমরা সবাই ভয় পেয়ে গেছি যে তাহলে কি আনাসের কিছু হইলো, কারেন্ট শর্ট খাইলো কিনা,
বা কোনো সমস্যা হলো কিনা। তো পরে আমরা ঘরে ঢুকারও প্রায় মনে হয় ৩০-৪০ মিনিট পরে সে ঘুম থেকে উঠছে। সে জানেই না যে গেট ভাঙা হয়েছে বা এমন কিছু হয়েছে। তো এটা আনাসকে নিয়ে আমাদের জীবনের একটা স্মরণীয় ঘটনা, যে কতখানি ক্লান্ত ছিল ছেলে আমার, যে সে তার পড়া শেষ না করে ঘুমায় নাই। তার পড়া শেষ করে স্কুলে গেল, পরীক্ষা দিল, আসলো। তারপর যে ঘুমাইলো, মানে সে রিল্যাক্স, সে তার কাজ শেষ করে আসছে, করে এসে ঘুমাইলো। তো ঘুমানোর পরে তাকে আর মানে জাগানো যায়নি। এত ক্লান্ত সে, যে গেট ভেঙে ফেলছি, আমরা ঢুকছি কিন্তু সে উঠে নাই। তো এইটা একটা স্মরণীয় ঘটনা স্যার। আনাসের মৃত্যু সংবাদটা কিভাবে পেলেন আপনারা? আমি জানি এটা খুব বলতে আপনাদের খুব কষ্ট হবে, বাট এটা দর্শকদের জন্য জানা দরকার, রেকর্ড হিসেবেও থাকা দরকার। আনাস তো আন্দোলনে যাবে কয়েকদিন ধরেই আমাদের খুব বলতেছিল, আমিও যাওয়ার জন্য তৈরি ছিলাম। তো ওর বাবা অনুমতি ছিল না, ওর বাবার অনুমতি ছিল না। ওর বাবা বলতে মানে অনুমতি দিচ্ছে না, শুধু আমাদের আশা দিত যে যাবো, আমরা সবাই যাবো, একটু ওয়েট করো, দেখি কি হয়, সামনে কি হয়। তো এরকম, এই জন্য আমাদের অনুমতি দিচ্ছিল না বের হওয়ার। তো যেদিন লং মার্চ টু ঢাকা ডাক দিল সমন্বয়করা, তো সেদিন আমরা মা ছেলে আমাদের এই গত মানে 1 আগস্ট থেকেই আমাদের টিভিতে নিউজ চলতো খালি এগুলা নিয়ে। আমরা ইউটিউবে বেশি দেখতাম, কারণ তখন তো নিউজে তেমন কিছু দেখাইতো না টিভিতে। তো ইউটিউবে লাইভ গুলা দেখতাম। তো ওগুলা দেখে 4 তারিখ রাত্রে জানলাম যে এরকম লং মার্চ টু ঢাকার একটা ডাক দেওয়া হয়েছে। প্রত্যেক পরিবার থেকে, ঢাকার বাইরে যারা থাকে সমন্বয়করা বললো প্রত্যেক পরিবার থেকে একজন হলেও আসতে। তো আমরা মা ছেলে এটা নিয়ে খুব বলাবলি করছিলাম। তো রাতের প্রায় 2:30-3টা তখন ওর বাবা, আমরা একটা লাইভ দেখছিলাম যে শহীদ মিনারে আপনার হচ্ছে, শহীদ মিনারে আপনার অনেক মানুষ জমায়েত আছে। তো ও তখনও বলছিল যে মা চলো আমরা এখন যাই, এখন যাই। পরে আমি বলতেছি, ওর বাবা বলতেছে যে মা কিভাবে যাব, আমরা বাবা এখন কিভাবে যাব এত রাতে, আর যেহেতু কারফিউ চলতেছে এখন, তো আমাদের সেনাবাহিনীরা ওইখানে জমায়েত মানুষ হইতেই দিবে না। তো এটা হয়তো বা ফেক নিউজ, অনেকে এই ভিডিও ছাড়ে না, এরকম কিছু। তো ওর খুব মন খারাপ হইলো, মন খারাপ হওয়ার পর ও যে শুয়ে পড়লো। শুয়ে পড়ার পর তারপর পরদিন সকালে, খুব সকালে সে উঠছে। প্রথমে সকালে আমার সাথে দেখা হয়েছে, আমি তখন দেখলাম যে সে মুখ ধুচ্ছে। তো পরে আমাকে আর কিছু বললো না যে আমি কোথাও বাইরে যাবো। আর ওই সময়টাতে তো স্কুলও বন্ধ ছিল, কোচিং ও বন্ধ ছিল, ঘরেই থাকার কথা। তো মুখ ধুচ্ছে। পরে আমি ভাবলাম যে প্রতিদিন যেটা করে, যে স্কুলের পরে সে সরি মানে সকালবেলা ঘুম থেকে উঠে মুখ ধুয়ে সে 2টা বিস্কিট খায়, খেয়ে পড়তে বসে। তো সেদিনও তাই হবে, ব্যতিক্রম কিছু হবে না এরকম। তো পরে আমি প্রায় ওকে দেখলাম, তো আমি ভাবলাম যে সে পড়তে বসবে। তো আমি প্রায় তখন বাজে হয়তো 9:30 কি 9:45, যাই হোক এরকম একটা টাইম হবে, আমি এক্স্যাক্টলি বলতে পারছি না। তো পরে ও আমাদের প্রত্যেকদিন সকালে নাস্তাটা ও এনে দিত। তো নাস্তাটা আনার জন্য ওর ভাইকে আমি বললাম যে ভাইয়াকে ডাকো, নাস্তা আনতে যাও ভাইয়ার সাথে। পরে ও গিয়ে দেখে ওর রুমে ও নাই। নাই, পরে আমি গেলাম যে ও কোথায় গেল, যে দেখি ওর পড়ার টেবিলের উপর ও একটা মানে এই চিঠিটা যেটা রেখে গেছে, এটা ভাঁজ করা ছিল। তো আমি গিয়ে সামনে গেলাম, গিয়ে চিঠিটা দেখলাম। দেখার পর আমার খুব মন খারাপ হয়ে গেল চিঠিটা দেখে। তো তারপর ওর বাবা শুয়েছিল, যেহেতু ওই দিন অফ ডে, ওর বাবা একটু দেরি করে উঠছে, 11টার দিকে উঠছে। পরে ওর বাবা উঠে বলতেছে যে আনাস কোথায়। পরে আমি বললাম যে আনাস তো এরকম মিছিলে গেছে। তো উম এরকম একটা চিঠি লিখে গেছে, আমাকেও বলে যায় নাই, এরকম একটা চিঠি লিখে গেছে। তো তখন আর ওর বাবা সেই চিঠিটা আর পড়ে নাই। তো ওর বাবা চিঠিটা রাখলো, আমাদের ঘরের একটা আল্লাহর কালামের পাশে চিঠিটা রাখলো, বললো যে ঠিক আছে, গেছে যখন আল্লাহ হেফাজত করবে। ওর বাবাও রাগ হইলো না, দেখলাম যে মানে স্বাভাবিক, রাগ হইলো না যে ছেলে না বলে কেন বের হইলো বা কিছু, এরকম কিছু না। তো পরে আমার খুব খারাপ লাগতেছে, ভিতরে আমি দোয়া পড়তেছি। তো পরে
এরকম করে এর মধ্যে দেখি যে ওয়াইফাই বন্ধ, টিভিতেও কিছু দেখাইতেছে না, শুধু একটা ব্রিফিং হচ্ছে যে সেনাবাহিনী প্রধান 2টা বাজে একটা বক্তব্য দিবে। আমার খুব খারাপ লাগতেছিল, আমি শুয়েছিলাম। 1:20 বাজে তখন একটা আননোন নাম্বার থেকে কল আসলো। সেই আহ, আহ, সেই কল পাওয়ার পর বলতেছে যে এই এই যে, আপনাদের কেউ কি আন্দোলনে গেছে কিনা। ওর ওর কাছে কোনো ফোন ছিল না, ওর কাছে যে ফোনটা ছিল মানে সিম ছিল না, ছোট্ট একটা ফোন ছিল, এই যে হুম, এই ফোনটা। আচ্ছা, তো দেখতে এই পাচ্ছি। এটাতে শুধু নাম্বার সেভ করা ছিল। আমার আমার ওর নানির ওর বাবার কয়েকটা নাম্বার সেভ করা ছিল, কোনো সিম ছিল না এটাতে। তো ওরা এটা থেকেই নাম্বারটা নিয়ে আমাদের কল দিছে। তো বলতেছে যে আপনারা কি মিটফোর্ড হসপিটাল চিনেন, কোথায় থাকেন? বললাম যে আমরা পুরান ঢাকার। পরে বলতেছে যে মিটফোর্ড হসপিটাল যদি চিনেন তাহলে ইমার্জেন্সিতে চলে আসেন দ্রুত। তো এর মধ্যে আবার ওর বাবাকেও কল দিছে, ওর বাবাও বের হয়ে গেছে। ওর বাবাও কষ্ট পাচ্ছিল যে আমার ছেলে বের হয়ে গেল, আমি কাপুরুষের মতো ঘরে বসেছিলাম, তার বাবাও আমাকে বলে বের হয়নি। দেখলাম যে তার বাবাও রেডি টেডি হয়ে বের হচ্ছে। তা আমার ছেলেকে নিয়ে আমি এত মন খারাপ ছিলাম যে তার বাবা কোথায় যাচ্ছে তা আমি তখন মানে নোটিস করি নাই। তা পরে এক পর্যায়ে আপনার ওরা কল দিল, পরে ওর বাবাকেও কল দিছে। তা ওর বাবাকে আমি অনেকবার কল দিচ্ছি, ওর বাবার কল ধরে না। তো কয়েকবার দেওয়ার পরে ধরলো, পরে বললাম যে এরকম আনাস অসুস্থ। আনাসের আবার একটু শ্বাসকষ্ট ছিল। তা আমি ভাবছি যে টিয়ার সেল এগুলাতে তো আমরা কখনো পরিচিত নেই, এগুলার সাথে হয়তো ওই গ্যাস ট্যাসে ও অসুস্থ হয়ে গেছে। পরে এটা ভেবে পরে আমি ওর বাবাকে বললাম যে চলো তাড়াতাড়ি যাইতে হবে হসপিটালে। ওর বাবা বলতেছে ঠিক আছে তুমি আসো, আমার তো আরো ছোট 2টা বাচ্চা আছে, বলতেছে যে ওদেরকে নানির বাসায় দাও, আমি আসতেছি। পরে ওই তাই করলাম। ওদেরকে নানির বাসায় দিলাম, কাছাকাছি বাসা আমাদের। তো দিয়ে ওর বাবা আবার রিক্সা নিয়ে আসলো। পরে আমরা হসপিটালে গেলাম। হসপিটালে তো আর তাদের আমরা চিনি না, তো চিনি না। পরে তারা ফোনে যোগাযোগ করতেছি যে আপনারা কোথায়। পরে তারা বলতেছে যে আমরা এখানে, হাত দেখাইলো। পরে একটু তুমি বলো। তারপরে? তারপরে তারা ইমার্জেন্সিতে ছিল। তো আমি, তারপর আনাসের মা, আমার শ্বশুর, 3জন আমরা ওখানে যাই। যাওয়ার পরে দেখি যে আপনার একজন কে আর কি পায়ে ব্যান্ডেজ করা শুয়ে আছে। তো আমি মনে করছি যে আমার ছেলে। আমি তাকে যা জড়াই ধরি, তো আমাকে বলে যে এটা আপনার বাচ্চা না, ওকে ভিতরে রাখা হয়েছে। তো জিজ্ঞেস করলাম যে ভিতরে কোথায়? বলে যে কেচি গেটের ভিতরে। যখন এই কথা বলছে তখন আমি একটু দাঁড়ায় গেছি, যে কারণ সবসময় টিভিতে দেখি যে কেচি গেটের মধ্যে ডেড বডি রাখে হাসপাতালে। তো ওরা কেচি গেট খুলে দিল, আমি ভিতরে গেলাম। যাওয়ার পর ওর বুকে আমি কান দিলাম, কানটা দিয়ে দেখি যে হার্ট বিট চলে কিনা, দেখি যে সেটা চলে না। তারপর আমি ওর পালসটা ধরলাম, চেক করলাম, সেটাও চলে না। নাক দিয়ে রক্ত বের হচ্ছে, ফ্লোর একদম রক্তে ভরে গেছে, শরীর একদম গরম। এর মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ যারা ছিল বলতেছে যে বের হন, বডি নিয়ে বের হন, বের হন। তো ওই ছেলেরা বলতেছে যে একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন বা একটা সিএনজি দেখেন পান কিনা। তো আমি হাসপাতাল থেকে বাইরে আসছি, কিছুই নেই, রাস্তায় ছুটাছুটি করতেছি। একটা রিক্সাওয়ালাকে বলার পরে সে রাজি হয়। তো আমি রিক্সা নিয়ে হাসপাতালের গেটে গিয়ে দেখি যে ওরা স্ট্রেচারে অলরেডি হাসপাতাল থেকে ওকে বের করে রাখছে বাইরে, হাসপাতালের বাইরে। এটা হলো সেন্ট সলিমুল্লাহ মিটফোর্ড হাসপাতাল এটা। হুম। তো পরে সেখান থেকে আমরা রিক্সার মধ্যে তুলি, রক্ত পড়তেছে, অঝরঝরে রক্ত, সারা কোথায় রাস্তা গুলি ভরে লাগছিল? রক্ত। গুলি কোথায় গুলি লাগছে? লাগছে বুকে বাম পাশে, বাম পাশটার মধ্যে গুলিটা লাগছে হাড়ের হাড়ের এইখানটা। পিছন দিক দিয়ে গুলিটা বের হয়ে গেছে। তো আপনার ওকে নিয়ে আমরা যখন বাসায় আসি, এলাকার মানুষ সবাই জড়ো হয়, সবাই অবাক হয়ে যায় যে ওকে তো কেউ দেখেনি কখনো রাস্তায় দাঁড়িয়ে 1 কাপ চা খেতে। এই ছেলে আন্দোলনে কিভাবে গেল? এত ভালো ছেলে, ওর 5টা ফ্রেন্ডও নেই বা কখনো কোথাও যায়নি। সবাই অবাক হয়ে গেছে। পরে সবাই ওকে নিয়ে মিছিল করলো। তো আমাদের যে এলাকার এখানে যারা স্থানীয় তারা সবাই আসছে, সবাই খুব
মানে কি বলবে তারা। তো পরে আপনার আসরের পরে আমাদের এখানে যে মাঠ ছিল এই মাঠেই মানে অনেক বড় ওদের জানাজার ব্যবস্থা হয় ওর। আর ওর সাথে আরেকটা ছেলেও মারা যায় পাশের এলাকার, দুইজনের জানাজা একসাথে দেওয়া হয়। ওর নাম জুনায়েদ। তো পরে ওকে আমরা আসরের পরে আপনার দাফন করি ওর দাদির কবরে, যে কবরে ওর দাদি ছিল, যেখানে দাঁড়িয়ে ও সবসময় আমার সাথে কবর জিয়ারত করতো প্রতিদিন। ওর দাদির কবরে ওকে আমি শায়িত করি, সেখানে ওকে দাফন করা হয়। জুরাইনে এবং তো, আমি তাই না? জুরাইনে। জুরাইন জুরাইন কবরস্থান, জি, ওখানে ওখানে আমি ওকে রাখি এবং আমি নিজে ওকে দাফন করি। তো ওকে আমরা কোনো গোসল করাইনি, ওকে যেভাবে আমরা আনছি এভাবে দাফন করি, যে শহীদদের গোসল দেওয়া লাগে না। সব এলাকার লোকজন, তারপর আরো যারা মসজিদের আপনার ইমাম খাদেম সাহেব আছে, তারাও বলছে যে শহীদদের গোসল লাগে না, আপনি চাইলে এইভাবেও দিতে পারেন, আবার চাইলে গোসলও দিতে পারেন। তার জন্য ও সকালবেলা যেহেতু বাসা থেকে গোসল করে খুব সুন্দর করে বের হয়েছে, তাই আর আমি আর ওর গোসল দেই নাই। আমার শ্বশুরও নিষেধ করছে যে গোসল দিব না, তার জন্য আমরা ওকে এইভাবে দাফন করছি। আচ্ছা, আপনারা কি বাসায় রাজনীতির আলাপ করতেন ওর সামনে? স্যার আমরা রাজনীতি নিয়ে মানে রাজনীতির বিষয়ে আমাদের তেমন কোনো ইয়া ছিল না, কিন্তু যখন কোটা আন্দোলন শুরু হয় তখন আমরা এত উদ্বিগ্ন ছিলাম না। কিন্তু যখন মানুষগুলা মারা শুরু হইলো, মানে নিরস্ত্র মানুষের উপর এইভাবে গুলি চালানো হইলো, তখন থেকে আমরা খুব কষ্ট পাচ্ছিলাম। আমাদের এই আন্দোলনে যোগদান করতে চাওয়ার যে ইচ্ছাটা জাগলো সেটা এই কারণে যে কোনো একটা স্বাধীন দেশে, আমার ছেলের লেখাগুলো দেখলে দেখবেন যে ও লিখে গেছে যে কোনো স্বাধীন দেশে তো এটা হয় না। আমার পুলিশ হচ্ছে জনগণের বন্ধু, সে বন্ধু যদি বন্ধু না হয়ে শত্রুর ভূমিকায় এভাবে সাধারণ জনগণের উপর গুলি চালায়, রক্তাক্ত করে, যে আমাদের নিরাপত্তা দিবে সেই আমাদের জন্য মানে হুমকি স্বরূপ হয়ে গেছে, সেই আমি জিনিসটাই আমরা ছিল স্যার। আমরা ওই চিঠিগুলো পড়বো, এবং এটা দর্শকদেরও জানা দরকার, দেখা দরকার যে একটা 10 বছরের ছেলে কি ম্যাচিউরিটি 16 নিয়ে, বছর। ক্লাস 10-এ পড়া ছেলে কি ম্যাচিউরিটি নিয়ে এই চিঠিগুলো লিখেছে, কি রাজনৈতিক পরিপক্কতা নিয়ে এই চিঠিগুলো লিখেছে। আপনারা কি, আপনাদের সাথে সরকার থেকে কেউ যোগাযোগ করেছে? স্যার আমার ছেলে চিঠিটাতে দেখবেন যে এটাতে পড়েছেনই তো আপনি, এখানে লেখা আছে যে আমার ভাইরা কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে। স্যার যেই ভাইদেরকে এত ভালোবেসে আমার সন্তান আমার ঘরে যে আরো 2টা ভাই আছে তাদের কথা চিন্তা না করে বের হয়ে গেল, সেই কোনো ভাইদের আমরা পাশে পাই নাই স্যার। অনেকভাবে যোগাযোগ করার চেষ্টা করছিলাম, শুধুমাত্র একটা কারণে যে আমরা মামলা করতে চাইছিলাম রাষ্ট্রপক্ষ হয়ে, তো এই কারণে তাদের সাথে কানেক্টেড হইতে চাইছিলাম। মামলা তো কি হয়েছে? মামলা করা না হয়েছে? স্যার আমরা করি নাই এখনো স্যার, আমরা চাইছিলাম যে রাষ্ট্রপক্ষ যে মামলা করবে ওইটার সাথে আমরা সম্পৃক্ত থাকতে। আপনার মামলা করেননি, কিন্তু কাদের সাথে যোগাযোগ করতে চেয়েছিলেন আপনারা? সমন্বয়কদের সাথে স্যার। কোথায় গেছিলেন দেখা করার জন্য তাদের সাথে? শহীদ মিনার যাওয়া হয়েছে, বিভিন্ন মানুষের মাধ্যমে তাদের সাথে রিচ করার, যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু সম্ভব হয়ে ওঠে নাই। কোনোভাবে তারপরে কথা বলেনি? কথা বলেনি? না স্যার, না স্যার, তারপর টিভিতে যে নাম্বার গুলা দিত যে এই সব নাম্বারে যোগাযোগ করা যাবে, ওগুলাতেও স্যার কোনো কাজ হয়নি। কেউ যোগাযোগ করেনি? আপনি কি টিএসসি তে গেছিলেন, পলাশ? জি স্যার, আমি 4 দিন গিয়েছিলাম। তারপরে আপনার ওই এক একজনের হাতে ধরছি যে ভাইয়া একটু তাদের কারো নাম্বারটা আমাকে একটু দেন, বা আমার সাথে একটুখানি যোগাযোগ করার ব্যবস্থা করেন বা করেন। তারা আমাকে বলে যে তাদের নাম্বার নেই, বা তাদের ফোন দিলে তারা নিরাপত্তার জন্য ধরে না, সমস্যা আছে। যে তাদের অনেক সমস্যা, এইটা সেটা নানান অজুহাত দেখায়। তো আমি কোনোভাবে তাদের সাথে যোগাযোগ করতে পারিনি। তো যখন আনন্দ মিছিলে সাজ্জিদ শহীদ মার্চ। শহীদ মাঠ, যেটা আপনার সেপ্টেম্বরের 5 তারিখ, যে সাজ্জিদ আর হলো আপনার ওই হাসনাত আব্দুল্লাহ ছিল, তো আমি চিন্তা করলাম যে আমি তাহলে কথা বলবো, তাদের সাথে আমি কথা বলবো।
তো পরে আমি ওই এক ভাইকে বললাম যে আমি একটু আনাসের ডকুমেন্টটা ওদেরকে একটু দিব, ভাইদের একটু আমাকে একটু মানে এই জিনিসটা দিব, একটু কথা একটু বলে দেন আপনি। তো তখন ওরা একটা চেনের মধ্যে ছিল, সবার হাত সবাইকে ধরে রাখছে। তো মাইকে এক ছেলে ওখান থেকে বলতেছে যে কেউ চেনের মধ্যে যেন ঢুকতে না পারে। তো ওই ছেলেটা, ভাইটার নাম আমি জানি না খুব, সে আমাকে বলতেছে যে এটা আনাসের বাবা, হুম, সার্জিস, তাকে বলতেছে যে এটা আনাসের বাবা। তো হুম, সে বলতেছে যে আসেন আমাদের এখানে। তো আমি হাসনাত আব্দুল আর সার্জিসের দুইজনের সামনে যখন যাই, তখন আরেকজন বলতেছে যে আপনার এ তো শহীদের বাবা। হাসনাত আব্দুল্লাহ বলতেছে এ তো শহীদের বাবা, সে সাইডে যান। আমাকে বলতেছে আপনি সাইডে সাইডে যান, ওই পাশে গিয়ে সাইডে দাঁড়ান। তো আমি হুম। ওই পাশে দাঁড়ালাম। আরেকজন কে বলল সেটা আমি শুনতে পাইনি। সে বলতেছে যে সামনে, উনি আমাদের চেনে কেন থাকবে, সে সামনে থাকবে। তো তখন সামনে আমাকে দিয়ে দেয়। যোগাযোগ তো করার সময় তারপরে আর আমি তাদের সামনেও যেতে পারিনি। তাদের ওই আনাসের ফুল ডকুমেন্টটা সেটাও আমি আরকি আপনার তাদের দিতে পারিনি। ডেথ সার্টিফিকেট, হাসপাতালের সবকিছু আপনার ওই A to Z নিয়ে গেছিলাম, কিন্তু তাদের দিতে পারিনি। তো অনেক চেষ্টা করছি আরকি তাদের সাথে স্যার যোগাযোগ করার জন্য, কোনোভাবেই পারিনি। আমরা আম, নিশ্চয়ই সরকারকে বলবো এবং স্পেসিফিক্যালি আমি প্রফেসর ইউনুসকে বলবো যে আপনি নিজে কথা বলবেন শহীদ পরিবারের সঙ্গে, আপনি নিজে আপনার প্রতিনিধি পাঠাবেন এবং আনাসের চিঠিগুলো আমাদের জাতীয় সম্পদ, এই চিঠিগুলো সংরক্ষণের ব্যবস্থা করবেন। এই চিঠিগুলো যেন জাতীয় জাদুঘরে থাকে। আমি নিজে পরিকল্পনা নিয়েছি, আমি আমার পরবর্তী বই আমি লিখবো আনাসকে নিয়ে। সেই বইয়ের নায়ক হবে আনাস। আমি লেখা শুরু করব, আমার এই বইটা বেরোলেই আমি সেই বইয়ের কাজে হাত দেব। আনাসকে আমি সারা পৃথিবীতে পরিচয় করিয়ে দেব। এরকম একজন মহাকাব্যিক সংগ্রামের নায়ককে আমি সারা দুনিয়াতে পরিচয় করিয়ে দেব, এটা আমার শপথ। আমি এখন আপনাদেরকে পড়ে শোনাবো আনাসের সেই 7 পৃষ্ঠার চিঠি। আমি বলবো সমন্বয়কদেরকেও, কারণ সমন্বয়কদের সম্পর্কে 7ম পৃষ্ঠায় সে কিছু কথা লিখেছিল। আপনারা দেখবেন যে এই 7 পৃষ্ঠার চিঠিতে কি দারুণ পরিপক্কতায় সে বাংলাদেশের ফ্যাসিবাদকালীন সময়ের রাজনীতিকে সে লিখেছে। আমরা পড়া শুরু করি প্রথম পৃষ্ঠা থেকে, 1 নাম্বার পৃষ্ঠা থেকে আমরা পড়া শুরু করি। আজ 2024 সালে আমরা আমাদের জীবনের এমন এক পর্যায়ে এসে হাজির হয়েছি যেখানে নিজের দেশে আমরা নিজেরাই নিরাপদ না। স্বাধীন দেশ হলেও জাতি তার নিজের দেশেই স্বাধীনতা পাচ্ছে না। পৃথিবীতে হয়তো এমন আরেকটি দেশও নাই যেখানে জাতি তার নিজের দেশেই পরাধীন। সরকার তার অপকর্মের জোরে দেশের মানুষগুলোকে দমন করে রেখেছে। 2024 সালের চলমান এই শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে সরকারের নির্দেশে পুলিশ, বিজিবি, র্যাব, ডিবি, সেনা সদস্য, আবার অন্যান্য দল, যুবলীগ, ছাত্রলীগ ইত্যাদি দল এই শিক্ষার্থীদের উপরে নির্বিচারে গুলি চালায়। তাদের উপরে ইটপাটকেল, রাবার বুলেট, গ্রেনেড, টিয়ার শেল ইত্যাদি অস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়। হেলিকপ্টার থেকে তাদের উপরে গুলি করা হয়, টিয়ার শেল ছোড়া হয়। শত শত শিশু, কিশোর, তরুণ, যুব সমাজ নিহত হন। হাসপাতালগুলোর মর্গে রয়েছে লাশের বন্যা। এছাড়াও আহত হয়েছে হাজার হাজার মানুষ। ঢাকার মেডিকেল কলেজ হাসপাতাল রোগীর চিকিৎসা দিতে ডাক্তারেরা হিমশিম খাচ্ছেন। অনেকেই চিরকালের জন্য পঙ্গু হয়ে গিয়েছে। শহীদদের মধ্যে আবু সাইদ, মুগ্ধ, এদের মৃত্যুগুলো মর্মান্তিক অনেক বেশি। আবু সাইদকে পুলিশ অকারণে গুলি করে মারে। শহীদ মুগ্ধ বেঁচে থাকা অবস্থায় আন্দোলনকারী শিক্ষার্থীদের জন্য পানি, খাবার বিতরণ করছিল। তখনই পুলিশ তাকে মাথায় গুলি করে হত্যা করে। এছাড়াও জানালা থেকে দেখার জন্য একটি শিশু বাইরে তাকালে পুলিশ ওই শিশুটিকে গুলি করে। গুলি তার চোখ দিয়ে ঢুকে মাথা ছেদ করে বেরিয়ে যায়। এমন অসংখ্য মানুষকে পুলিশ নিজেদের অপশক্তি ব্যবহার করে হত্যা করে। তবে সবচেয়ে বেশি কষ্টের হচ্ছে এই দায় সরকার নেবে না। সরকারের মতে পুলিশের গুলিতে ছাত্ররা মারা যায়নি, কোনো এক তৃতীয় পক্ষ, জামাত, শিবির, বিএনপি, তারা নাকি এসব করেছে। এছাড়াও বিভিন্ন যে নাশকতামূলক কার্যকলাপ করা হয়েছে,
বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়া, ভাঙচুর ইত্যাদি তারাই করেছে বলে সরকার দাবি করে। সরকার নিজেই ছাত্রদের হত্যা করিয়ে আবার রাষ্ট্রীয় শোক পালন করে, মিলাদ মাহফিল করে। পুলিশ প্রতি রাতে শিক্ষার্থীদের ঘর থেকে তুলে গ্রেপ্তার করেছে, তাদের উপরে মধ্যযুগীয় কায়দায় রিমান্ডের নামে বর্বর নির্যাতন করেছে, ছাত্রদের গণহারে গ্রেপ্তার করেছে। এইসব ধামাচাপা দিতে কারফিউ জারি করে রেখেছে দেশব্যাপী। এছাড়াও সরকারের বিরুদ্ধে কেউ কথা বললে সরকার তাকে গুম করে দেয়, কিংবা মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে রিমান্ডের নামে জানোয়ারের মতো অত্যাচার করা হয়। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে তাকে রিমান্ডে অসহনীয় অত্যাচার করা হয়। এর একটি কারণ, তিনি সরকারের বিরুদ্ধে কথা বলেছিলেন। এছাড়াও ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কের মতের বিরুদ্ধে তাদের ডিবি অফিসে নিয়ে মৃত্যুর ভয় দেখিয়ে এই আন্দোলন প্রত্যাহার ঘোষণা দেওয়া হয় এবং তাদেরকে ডিবি হেফাজতের অধীনে রাখার নাম করে আটকে রাখা হয়। ছাত্ররা তো কোনো অন্যায় দাবি করেনি, তারা তাদের 8 দফা দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণ আন্দোলন করছিল। কিন্তু এই আন্দোলনকে একটি রক্তক্ষয়ী আন্দোলনে পরিণত করেছে সরকার। একটি জীবনের মূল্য কোটি কোটি টাকার চেয়েও অনেক ঊর্ধ্বে। সরকার কি পারবে একটি জীবনকেও ফিরিয়ে দিতে? আওয়ামী লীগ সরকার যে সময় থেকে এই দেশ চালাচ্ছে, তখন থেকেই এই দেশে দুর্নীতি, সন্ত্রাস, অন্যায়, অত্যাচার ইত্যাদি চলমান রয়েছে। সরকার নির্বাচন না করে টানা 3 বার সরকার নির্বাচিত হয়। আসলে যে নির্বাচন করা হয়েছে সবই একটি সাজানো নাটক। কেননা নির্বাচনে কাউকে ভোট দিতেই দেওয়া হয়নি, ভোট দিতে দেওয়া হয়নি জনগণকে। ভোট দিতে গেলে জানানো হয় আপনার ভোট হয়ে গেছে। এইভাবে বারে বারে দুর্নীতি করে সরকার ক্ষমতায় টিকে থাকছে, দেশটাকে শেষ করে দিচ্ছে। এই সরকারের পদত্যাগ ছাড়া দেশে শান্তি আসবে না। আজ আমরা কি পরাধীনতার অন্ধকারে ভুগছি? নিজের মতামত প্রকাশের কোনো সুযোগ নেই, নিজের অধিকারটা পর্যন্ত আমরা আদায় করতে পারি না। আজকের এই দিন দেখার জন্য লাখো শহীদেরা তাদের রক্তের বিনিময়ে এই দেশটাকে স্বাধীন করেছিল। এই প্রশ্নের জবাব আমি কার কাছে পাব তা আমার জানা নেই। সময় হয়েছে এখন এই পরাধীনতার অন্ধকার থেকে বেরিয়ে আসার, নিজের অধিকার আদায়ের সংগ্রাম করার। আমার তোমার একার দ্বারা কিছুই হবে না, আমাদের সবাইকে একত্রিত হতে হবে। 18 কোটি জনগণ প্রত্যেকের একত্রিত হয়ে সরকারের বিরুদ্ধে সংগ্রাম করব। আমাদের পূর্ব প্রজন্ম তাদের রক্তের বিনিময়ে দেশটাকে স্বাধীন করেছে। এবার আমাদের কর্তব্য, আমরা আবার দেশটাকে স্বাধীন করব। আমরা মনে রাখব এই দেশটা আমাদের দেশটা আমাদের গর্ব, দেশটা আমাদের অধিকার, প্রত্যেকের অধিকার। মনে রাখতে হবে, বাঁচলে মাথা উঁচু করে বাঁচব, তবুও অন্যায়ের সাথে আপোষ করব না, হোক তাতে মৃত্যু। স্লোগান একটিই হবে, আমার দেশ, আমার অধিকার, সইব না আর অন্যায় অবিচার। শেষ পৃষ্ঠায় কিছু কেমিস্ট্রির ফর্মুলা, তার নিচে লেখা সমন্বয় কি। সমন্বয় কি? কোনো কিছু অবধারিত রাখাই সমন্বয়, আর যারা এটিতে নেতৃত্ব দেয় তারাই সমন্বয়ক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা আপনাদের একজন শহীদের পিতার সাথে কথা বলার সময় হয় না, বারবার করে আপনাদের কাছে দেখা করতে যাচ্ছে বেচারা। আপনারা দেখা করেন না, কথা বলেন না। আপনারা রাষ্ট্র সংস্কার করবেন, কিসের রাষ্ট্র সংস্কার করবেন? এই ফ্যাসিবাদকে যারা হটালো বীরের মতো, আপনারা তো রক্ত দেননি, আপনার বাবা মা তো সন্তান হারায়নি, রক্ত দিয়েছে আনাসেরা, আনাসের মতো ছেলেরা। কি পরিষ্কার স্বচ্ছ রাজনৈতিক চিন্তা। আর তার বাবা মা আপনাদের সাথে দেখা পায় না। লজ্জা লাগে না আপনাদের? লজ্জা লাগে না নিজেদেরকে এই আন্দোলনের নেতা বলে দাবি করতে? সরকারে যারা আছেন, যারা উপদেষ্টা হয়েছেন এই শহীদদের রক্ত মারিয়ে, আপনাদের লজ্জা লাগে না? এইরকম একটা ছেলে যে চিঠি লেখে, যে জানে সে শহীদ হতে যাচ্ছে, সে শহীদ হয়, তার খোঁজ আপনারা জানেন না। ছি ছি, কি লজ্জা। আনাস আমাদের কাছে বীর হয়ে থাকবে সব সময়। আনাসকে আমরা মনে রাখবো, সারা দুনিয়া জানবে, এবং সারা দুনিয়া এটাও জানবে
যে কি নিদারুণ অবহেলা আপনারা করেছিলেন, যাদের রক্তের উপর দিয়ে ক্ষমতার মসনদে আপনারা বসেছিলেন তাদেরকেই ভুলে গেছিলেন। আমরা এর হিসাব নেব, আমরা এর জবাব নেব। আপনারা কি দেশবাসীকে কিছু বলবেন? আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। দেশবাসীকে পলাশ এবং দীপ্তি দুজনেই কিছু বলেন। শহীদদের স্মরণে স্মরণ সভার আয়োজন করে শহীদের বাবা মারা বসে থাকে রাস্তায় আর আয়োজকরা বসে থাকে চেয়ারে। এটা আমাদের দেশ। এই দেশে আমি আর কোনো বীরের জন্ম দেব না স্যার, কারণ এভাবে সম্মানিত হওয়ার জন্য আনাসেরা জীবন দেয়নি স্যার। আমি এদেশে আর কোনো আনাসের জন্ম দিব না, কারণ আমার সন্তানের লাশের উপর দাঁড়িয়ে যারা আজকে সভা সমাবেশ করার মতো স্বাধীনতা পেয়েছে, পেয়ে আমাদেরকে মূল্যায়ন করে না, আমাদেরকে নক করতে হয়, আমাদেরকে ভিখারির মতো রাস্তায় যে ব্যানার হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, সে দেশে আমি আর কোনো আনাসের জন্ম দেব না। যদি আমার অ্যাবিলিটি নাই স্যার, যদি আমার অ্যাবিলিটি থাকতো তাহলে আমি এদেশেই থাকতাম না। যে দেশের জন্য আমার সন্তান জীবন দিছে, যে দেশের জন্য আমার সন্তান আমি মা সন্তান হারা হয়েছি, সে দেশে আমি আর কোনো আনাসের জন্ম দিব না। আমি আর কখনো আমার দুই সন্তানকে দেশপ্রেম শিখাবো না স্যার। এবারের আন্দোলনে তো আমি আমার সন্তানের সাথে রাস্তায় নামতে চাইছি, আমার স্বামীর অনুমতি ছিল না। আমি একজন মুসলমান ঘরের মেয়ে, স্বামীর অনুমতি ছাড়া বের হওয়া আমার জন্য সম্ভব ছিল না, আমি বের হতে পারি নাই। কিন্তু আমি আমার সন্তানকে দেশপ্রেম শিখাইছি, কিন্তু আমি আমার বাকি দুই সন্তানকে দেশপ্রেম শিখাবো না স্যার। আমি আর কোন আনাজের জন্ম দিব না যে দেশে আনাজদের মূল্যায়ন হবে না, যে দেশে আনাজরা শহীদ হবার পরেও আনাসের বাবা মারা ভিখারির মতো রাস্তায় পড়ে থাকবে ব্যানার হাতে নিয়ে। এদেশে যে দেশ তার সম্পত্তিকে মূল্যায়ন করতে না জানে, সে দেশে আর কোনো আনাসের জন্ম হবে না স্যার। আমার সন্তান একজন দেশপ্রেমিক ছিলেন নিঃসন্দেহে। কোনো রাজনৈতিক দলের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই, কোনো রাজনৈতিক দলের জন্য আমরা কাজ করি নাই। আমার সন্তানের আত্মত্যাগ যদি দেশের মানুষ মনে রাখে, এটাই আমার দেশের কাছে চাওয়া। আরেকটা চাওয়া স্যার, যে যে চিকিৎসা ব্যবস্থা আমাদের দেশের, এরা মানুষকে মানুষ হিসাবে, যারা ডাক্তার বা হসপিটালের কর্তৃপক্ষ, এরা এরা যখন এদের কাছে একটা মুমূর্ষু রোগী যায় স্যার, এরা মানুষকে মানুষ হিসাবে ট্রিট করে না। এটা যে একটা জীবন, সর্বোচ্চ প্রায়োরিটি, যেটা আমার সন্তান বলে গেছে যে একটা জীবন কোটি টাকার চেয়ে ঊর্ধ্বে, কেউ কি পারবে একটা জীবন ফিরাই দিতে? সেই জীবনটা যখন মুমূর্ষু অবস্থায় হসপিটালে পৌঁছায়, তার সাথে যে অমানবিক আচরণ গুলা করা হয়, তার যে মৌলিক মানে চাহিদা থাকে যে চিকিৎসা পাবার, সেই চিকিৎসা না দিয়ে তাকে ফেলে রাখা হয়। এটা বললা যে পুলিশ কেস, পুলিশ আসুক, এটা আমরা এখন ধরবো না, এটা না স্যার। এই আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থাটাকে এমন ভাবে তৈরি করে দিতে হবে, যখন একটা প্রাণ আপনার কাছে মুমূর্ষু অবস্থায় পৌঁছাবে, সর্বোচ্চ প্রায়োরিটি হবে সেই প্রাণ। যেন আমার মতো কোনো মা এটা না ভাবে যে আমার সন্তানটা যদি চিকিৎসা পাইতো তাইলে হয়তো বেঁচে যাইতো। সে যেভাবেই হোক, কারো দ্বারা আহত, কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হোক, বা অ্যাক্সিডেন্টাল কেস হোক, বা অন্যভাবে অসুস্থ হয়ে তাদের কাছে পৌঁছাক, একটা জীবনকে সর্বোচ্চ প্রায়োরিটি দিতে হবে। আমাদের চিকিৎসা ব্যবস্থাটাকে এইভাবে আমাদের দেশের সরকার তৈরি করে দেখ, যেন কোনো আনাসরা, পৃথিবীর বাংলাদেশের কোনো মানুষ চিকিৎসার অভাবে, কোনো মা জানি এ হাহাকার নিয়ে না মারা যায় যে আমার সন্তানটা হয়তো চিকিৎসা পাইলে বেঁচে যাইতো, বা আমার সন্তানটাকে আর একটু মূল্যায়ন করা উচিত ছিল। আমার সন্তান দেশের জন্য শহীদ, সেই শহীদকে হসপিটালে রাখা হয় না, বের করে দেয়া হয়, নিয়ে যান নিয়ে যান। আমি কিসে করে নিয়ে যাব স্যার? আমি তো অনেক বড় লোক না, আমি তো অ্যাম্বুলেন্স বা গাড়িতে করে যাই নাই। আমি আমার সন্তানকে অটো রিক্সায় দুই হাতে কোলে করে আমার সন্তানের লাশ দিয়ে ঘরে ফিরছি। কতটা অসহায়ত্ব একটা মায়ের, এটা আপনাদের ওই মুহূর্তটা আমি বুঝাইতে পারবো না স্যার। আল্লাহ জানি পৃথিবীতে কোনো মাকে এরকম দৃশ্য না দেখায়।
তো এই অসহায়ত্ব গুলা যে যারা তৈরি করে তাদেরও তো সন্তান আছে। এটাই বলবো যে যখন আপনাদের কাছে একটা প্রাণ যাবে তাকে সর্বোচ্চ মূল্যায়ন করবেন। আর যদি মূল্যায়ন না করেন এই দেশে আর কখনো দেশপ্রেমিক জন্ম হবে না, কখনো আনাসরা জন্ম হবে না, কখনো আনাসের মা বাবা রাস্তায় যে ভিখারির মতো দাঁড়াই থাকবে না, তাতে সন্তান হারায়। আমি অন্তত আমার সন্তানদের আর দেশপ্রেম শিখাবো না যেখানে আমার শহীদ সন্তানকে মূল্যায়ন করা হয় নাই যে দেশে। আজকে ৪৫ দিন চলে স্যার। পলাশ কিছু বলবেন? স্যার আমি বলবো যে আনাস যে নিজের জীবনটা দেশের জন্য উৎসর্গ করে গেছে এবং সে জানতো যে মিছিলে গেলে আমি মারা যাবো, আমি বেঁচে আসবো না, এবং তার সাথে যারা আন্দোলনকারী ছিল তাদেরকে বলছে আমি যদি মারা যাই বা আমার যদি গুলি লাগে আমি হাতে পায়ে যেন লাল লেগে আমি পঙ্গু না হই, আমি যেন সাথে সাথে শহীদ হই। আল্লাহ পাক ওকে ওইভাবে নিয়ে গেছে, ওকে যখন শুট করা হয় ও সেখানেই স্পট ডেড হয়ে যায় স্যার। তো ওর যেই আত্মত্যাগ এই দেশের জন্য, ও নিজের জীবনটাই ছোট্ট জীবনটা বিসর্জন দিয়ে গেছে স্যার। তো এই রক্তের সাথে যেন বেইমানি না হয়, এবং আমাদের এলাকার যারা মানে স্থানীয় এখানকার বাসিন্দার যারা আছে, দীননাথ সেন রোড যেটা পুরান ঢাকা গ্যান্ডারিয়া বলে, এই দীননাথ সেন রোডটা আপনার শহীদ আনাস সড়ক নামে নামকরণ করা হয়েছে। তো এখানে বড় করে ব্যানার, তারপরে আপনার দেয়ালের মধ্যে গ্রাফিক্স এবং অনেক কিছুই করেছে। তো এখন এটা তো স্যার মুখে মুখে হয়তো 6 মাস 2 মাস বা সর্বোচ্চ 1 বছর তো মানুষ ভুলে যাবে। তো এখন এটা যদি আপনার মাধ্যমে, যে আমি তাদেরকে বলতে চাই যে সরকারি যেই কর্মকর্তা গুলো আছে তারা যেন এই শহীদ আনাস সড়কটাকে এটা শহীদ আনাস সড়ক নামে নামকরণ করে দেয় সরকারি ভাবে। এটাই আমার একটা আবদার বা অনুরোধ বলেন, যে হয়তো আমি থাকবো না, হয়তো আরো সবাই থাকবে না, ওর বাবা মা কেউ থাকবে না, হয়তো একদিন জানবে যে এই দেশটার জন্য আনাস, সে নামটা মনে হবে যে ও এই 2024-এর কোটা আন্দোলনে ওর জীবনটা উৎসর্গ করে দিয়ে গিয়েছিল। বৈষম্য বিরোধী আন্দোলন স্যার, নট কোটা আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন। সেই বৈষম্য বিরোধী আন্দোলনে শরিক হয়ে স্যার শহীদের বাবা মার সাথে বৈষম্য করা হয়, কেউ শহীদের বাবা মারা মাটিতে আর আয়োজকরা চেয়ারে। কোথায় পেল ইনসাফ আমার ছেলে, আমাদের ছেলেরা, আমাদের সন্তানেরা, যাদের জন্য আপনারা আজকে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, সভা সমাবেশ করতেছেন, আপনারা ভালো অবস্থানে আছেন, কোথায় করা হলো শহীদদের মূল্যায়ন স্যার? সবই তো হারাইলাম, সন্তানও হারাইলাম, জানি না যে সামনে দেশ কি হবে। তো গণতান্ত্রিক একটা দেশ চাই, যেহেতু আমাদের সন্তানরা এই দেশকে ভালোবেসে জীবন দিয়ে গেছে, একটা দুর্নীতি মুক্ত গণতান্ত্রিক দেশ চাই যেখানে মানুষের কথা বলার অধিকার থাকবে, যে দেশে আর কখনো কোনো আনাসকে তার অধিকার রক্ষার জন্য জীবন দিতে হবে না, আর কোনো নতুন যুদ্ধে লিপ্ত হতে হবে না। এটাই দেশের কাছে, দেশের মানুষের কাছে, সরকারের কাছে আমার চাওয়া আছে। আমি সামান্য মানুষ, আমার ক্ষমতা খুবই সামান্য, আমি লিখতে পারি, বলতে পারি একটু, সেই জন্য আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদেরকে যে আমি আনাসের জীবন নিয়ে একটা গল্প উপন্যাস লিখব। জি স্যার, আমি এটুকুই চাই যে যেন আমি তো মরে যাব স্যার, কেউ চিরস্থায়ী না, যেন আমার ছেলেকে যেমন মানুষ জানে যে না আমার একটা সন্তান ছিল যে দেশের জন্য, দেশের মানে আত্মত্যাগ করে গেছে, এটুক যেন মানুষ মনে রাখে, এইটুকুই চাই স্যার। সারা দুনিয়া মনে রাখবে, সারা দুনিয়া মনে রাখবে। আমি বইটা লিখবো, এখান থেকেই লিখবো, প্যারিসেই পাবলিশড হবে, ইংরেজিতে লিখবো। আমি আনাসের চিঠিগুলো রাখবেন, চিঠিগুলো শুধু বাংলাদেশের না, পৃথিবীর সম্পদ। চিঠিটা কারো হাতে দেবেন না, যদি প্রফেসর ইউনুস চান শুধুমাত্র ওনার হাতে দিতে পারেন। এটা মিউজিয়ামে থাকবে, এটা সারা দুনিয়াতে মিউজিয়ামে ঘুরবে। আমি বইটা লেখা শেষ করার পরে এই চিঠির কপি নিয়ে
আমি প্যারিসের মেয়রের সাথে দেখা করব, বইটা সহ। আমি প্যারিসের মেয়রকে অনুরোধ করব যে এই ছেলের নামে প্যারিসের যেন একটা রাস্তার নামকরণ করা হয়। আপনারা দোয়া করবেন আমার যেন সেই তৌফিক হয়, আমি যেন বইটা লিখতে পারি আমার সমস্ত আবেগ দিয়ে, ভালোবাসা দিয়ে। আপনাদেরকে আমার সালাম, শ্রদ্ধা। আপনারা ভালো থাকবেন। আপনাকেও আমাদের সালাম এবং শ্রদ্ধা স্যার, যে আপনি আমার সন্তানকে নিজের সন্তান মনে করে এতটা সম্মানিত করেছেন, আমাদের সাথে যোগাযোগ করেছেন, এই জন্য আপনার কাছে আমরা কৃতজ্ঞ স্যার। আজকের মতো তাহলে বিদায় নিই, যোগাযোগ থাকবে, ভালো থাকবেন। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। খোদা আপনিও হাফেজ। ভালো থাকবেন স্যার।